যদিও শুরু সময় মতো শুরু করছিলাম, কিন্তু নেটওয়ার্কের প্রচন্ড খারাপ অবস্থার কারণে একটু দেরি করেই ফিরতে হলো। তো যা হোক, আমি যে এখন আপনাদের সামনে যুক্ত হয়েছি কোথা থেকে, এটা হলো সয়াবিনের রাজধানী বলা হয়। আহ অনেকে হয়তো বলবেন যে সয়াবিনের রাজধানী ফরিদপুর, তো সম্পূর্ণই ভ্রান্ত এবং মিথ্যা কথা। কারণ বাংলাদেশের প্রায় 75%, 75 থেকে 80% পর্যন্ত আপনার সয়াবিন কিন্তু উৎপাদন হয় এই লক্ষ্মীপুর জেলা থেকেই। তো এই লক্ষ্মীপুর জেলাটা আসলে এটা একটু ভিন্ন রকম একটা জায়গা। রাজনৈতিক ভাবে অনেকেই সয়াবিন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই তেলের বাজার নিয়ে রীতিমতো বাংলাদেশের কঠিন রাজনীতি চলে। এবং এটা নিয়ে আমরা এর আগে দেখেছি, বিগত যে পালাতক স্বৈরাচার হাসিনা ছিল, সে কিন্তু সয়াবিন বা তেলের বদলে রান্না করার কথাও কিন্তু তিনি বলছিল। তো এই সমস্ত উল্টাপাল্টা মানে বিষয় রাজনীতিতে আম, আছে। তো এবং বাংলাদেশে খুব ভালোভাবেই এই বিষয়টা পরিলক্ষিত হয়। তো যাই হোক, আসলে এই বিষয়টা নিয়ে আমার কথা বলার টপিক না। আমি মেইনলি আসলে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো আহ আওয়ামী লীগ যদি ফেরে, সেক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির সমীকরণ এটা মূলত কেমন হতে পারে, বা এটার পরিস্থিতিটা কি ধরনের অবস্থা এখানে বিরাজ করবে, এই বিষয়টা নিয়ে দু চারটা কথা আমি বলতে চাচ্ছি। তো প্রথমত বিষয় হলো, এটা বাংলাদেশের সেরকম ভাবে আসলে প্রভাব ফেলবে না, বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না। কারণ আওয়ামী লীগকে মানুষ বড় রাজনৈতিক দল মনে করলেও এটা বাংলাদেশে একটা গণবিচ্ছিন্ন এবং গণধিকৃত একটা দল। এটার যদি প্রমাণের কথা বলেন, তাহলে দেখবেন যে আহ, সেই বিগত স্বৈরাচার যে শুরু হয়েছিল 2014 সালে, 2014 সালে শুরুতেই যে নির্বাচনটা আওয়ামী লীগ নিজে থেকেই করেছিল, তখন কিন্তু 150-এরও অধিক আসনে কোনো নির্বাচন ছাড়াই সে কিন্তু আপনার নির্বাচিত হয়েছিল। বাকি যেগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেগুলোতে কিন্তু কোনো ভোটার উপস্থিতি ছিল না, কোনো ভোটার ছিল না। ঠিক একই রকম অবস্থা যখন তাদের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছিল, তখন ভোটারদের দিকে আস্থা না রেখে রাতের ভোট, যেটাকে বলা হয় 2018 সালে, সেটা কিন্তু আমরা দেখেছি সেখানেও কিন্তু কোনো লোক যায় নাই। এবং 2024 সালের যে আমির দামি নির্বাচন যেটা হয়েছিল, সেটারও কিন্তু একই রকম প্রেক্ষাপট, একই রকম পরিস্থিতি। তো জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ এটা যদি ফেলে, বাংলাদেশে ফেরে, তাহলে ক্ষতি একজনের হবে, একটা দলের হবে। সেটাকে আমরা বলতে চাই যে সেটা হলো আপনার বর্তমান যে ক্ষমতায় যে বিএনপি সরকার, এই সরকারই মূলত মানে দেখা যাবে যে ভালো রকমের একটা ক্ষতির মধ্যে পড়ে যাবে। অনেকে হয়তো এটা নিয়ে আপত্তি করতে পারেন যে ক্ষতি কেন পড়বে। ক্ষতি হওয়ার পিছনে আসলে বেশ কয়েকটা কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হলো, বিএনপি কে বাংলাদেশের মানুষ কিন্তু একটা ইসলামপন্থী দল হিসাবে চিনে। আর কারণ হলো আহ বিগত সময় আমরা দেখেছি যে আহ আপনার খালেদা জিয়া যে রাজনীতিগুলো করতো, তার 4 দলীয় জোট, সেই 4 দলীয় জোটের মধ্যে অন্তত 2টি দল কিন্তু ছিল ইসলামিক দল। এখানে জামায়াত ইসলামী ছিল এবং খেলাফত মজলিস, যেটা আসলে আজকে বর্তমানে আল্লামা মামুনুল হক ছিলেন, তার বাবা আজিজুর রহমান, উনি কিন্তু এই দেখা গেছে যে খালেদা জিয়ার যে জোট ছিল সেই জোটেরই একটা অংশ ছিল। তো তো সেই জোট সরকার হিসাবে বা ইসলামপন্থী সরকার হিসাবে পরিচিত এই বিএনপির নেতারা হঠাৎ করে যদি সেকুলার হয়ে যায়, তাহলে কিন্তু আসলে কি মানুষ মেনে নিবে না বা মেনে নেওয়ার সুযোগ নাই। তো এই জায়গায় যদি দেখা যায় যে আওয়ামী লীগকে যদি ফিরে আনার যদি চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সবচাইতে বেশি বিপদে পড়বে আপনার বিএনপি। কারণ তাদের একটা বড় অংশের ভোট চলে যাবে জামায়াত ইসলামীর পক্ষে। আর কারণ হলো তারা ইসলামপন্থী দল, ইসলামের দিকে আছে। আর যারা সেকুলার নাস্তিক মার্কা লোক, তারা কিন্তু ঠিকই চলে যাবে হলো আপনার আওয়ামী লীগের দিকে। এতে দেখা যাবে যে ভালো রকমের একটা বিচ্ছিন্নতা একটা অবস্থা তৈরি হবে, এবং বিএনপির আহ মূলত আওয়ামী লীগ ফিরলে সবচাইতে বড় যে ক্ষতিটা হবে সেটা হলো তাদের নেতা সংকট বা কর্মী সংকট, ভোটার সংকট। এই সংকটটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু তখন দেখা যাবে, খুব ভালোভাবেই দেখা যাবে যে তাদের যে শক্তিশালী অবস্থান, সেই অবস্থানটা কিন্তু আর থাকবে না। তো এইটা হচ্ছে একটা ব্যাপার। আমরা জানি যে আসলে আহ এই মুহূর্তে যদি এই যে এবার যে যে ভোটটা অনুষ্ঠিত হইলো, এবার যে 2026 সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনে কিন্তু প্রায় 53টি আসনে আমাদের ভালোভাবেই কিন্তু আমরা জানি যে
সর্বনিম্ন 90টি ভোট থেকে শুরু করে সর্বোচ্চ 5,000 ভোট পর্যন্ত ব্যবধান ছিল। মানে এটা খুবই কম সংখ্যা যে জায়গায় জামায়াত ইসলামীকে হারানো হয়েছিল। তো এই যে ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগটা আনা হয়, ইঞ্জিনিয়ারিং এর অভিযোগটা কিন্তু এই জায়গায় শক্তিশালী হয়। এছাড়া আরো শক্তিশালী হয় কোন জায়গায়? আরো শক্তিশালী হয় যখন আপনার এই রিজওয়ানা হাসানের কথাগুলো আবার সামনে চলে আসে। তো রিজওয়ানা হাসানের কথাটা যখন সামনে আসে তখন এইসব আমি মানে বাড়তি বলতে চাচ্ছি না, স্বাভাবিকের মধ্যেই বলতে চাচ্ছি। তো রিজওয়ানা হাসান কিন্তু এখানে একটা রাজসাক্ষীর মতোই তিনি বলেছেন, কারণ ইঞ্জিনিয়ারিং করে জামাতকে হারানো হয়েছে, এটা একটা ওপেন সিক্রেট। এই মুহূর্তে সবাই বলছে, মাত্র 1 মাস প্লাস কয়েকদিন হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এই কথাগুলো ইতিমধ্যে চলে আসছে এবং আগামীতে এই কথাগুলো আরো স্টাবলিশ হয়ে যাবে। তো এটা হচ্ছে বিষয়। তো এখন জামায়াত ইসলামী এটার পিছনে যাবে না, এর পিছনে যাবে না। আর কারণ কেন পিছনে যাবে না? কারণ হলো এটার দলীয় স্ট্রাকচার এবং শক্তিশালী প্রশিক্ষিত নেতাকর্মীদের কারণে। প্রশিক্ষিত নেতাকর্মীরা এরা কিন্তু নিয়মিতভাবে কাজ করছে, মাঠে কাজ করতেছে এবং মানুষের সাথে খুবই যুক্ত আছে। আর একটা বিষয় হলো যে এরা কিন্তু সম্পূর্ণ ইসলামপন্থী দল হওয়ার কারণে দুর্নীতি এদের চোখের শত্রু, এরা দুর্নীতি করবে না। তো দুর্নীতি যখন করবে না, এই যে এবার যে 68টি আসনে জামায়াত ইসলামী জিতেছে, প্রত্যেকটা আসনে কিন্তু ইসলামী শাসন কায়েম হবে। যদিও নানানভাবে বিপত্তি তৈরি করা হচ্ছে, সরকার থেকে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে। যে আমরা চাঁপাই নবাবগঞ্জের কথা বলি, চাঁপাই নবাবগঞ্জে হারুন জনগণ দ্বারা হেরে গেছে, জনগণ তাকে ভোট দেয়নি, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে। কিন্তু সরকার তার মাসেল পাওয়ার ব্যবহার করে যে কাজটা করেছে, যে সরকার আবার ওই হারুনকে এই জনগণের উপর ঘাড়ে চাপিয়ে বসিয়ে দিয়েছে। তো চাপিয়ে বসিয়ে দিয়েছে কি কারণে? ওখানে যে ওই যে 3টা আসনেই জামায়াত ইসলামী জিতেছে, তাদেরকে কাজে ব্যাঘাত সৃষ্টি করার জন্য, বাধা দেওয়ার জন্য, যাতে জামায়াতের ইমেজ কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়। হ্যাঁ, এরকম একটা কিছু। কিন্তু জামায়াত ইসলামী কিন্তু ওই কাজটা বা ওই ফাঁদে কিন্তু পা দিবে না। এটা আপনি বলতেই পারেন, নিশ্চিতভাবে কিন্তু এটা আপনি শিওর থাকতে পারেন। কারণ ইতিমধ্যে জামায়াতকে দুর্বল মনে হচ্ছে। কিন্তু জামায়াত ইসলামী হলো ওই ধরনের রাজনীতি যারা কথা কম বলে কাজ করে বেশি। এই ধরনের দেখেন, একজনে কিন্তু এখন পর্যন্ত বিতর্কিত মন্তব্য করতেছে না। বা এই যে বিএনপির এই যে মন্ত্রী মন্ত্রী আপনার এবার ঈদ যাত্রায় সবচাইতে আলোচিত মন্ত্রী রবিউল, হ্যাঁ, যার নামে হত্যা মামলা আছে, তো সেটা আর নাই মনে হয়, কারণ মন্ত্রীর নামে তো মামলা থাকে বাংলাদেশের মতন প্রেক্ষাপটে এটা অসম্ভব। এই মামলা তো ডিসমিস হয়ে যাবে, উল্টো যারা মামলা করেছে তাদের কপালে দুঃখ আছে, আমার যেটা আন্দাজ আর কি, আমার ব্যক্তিগত মতে। তো যাই হোক, তো উনি এই যে বলতেছে যে যাত্রীরা তো মানে ভাড়া বেশি দিচ্ছেই না, অনেক জায়গায় কি করতেছে, বাসের মালিকরা উল্টো আরো টাকা ফেরত দিচ্ছে বা কম নিচ্ছে, এই ধরনের মানে আজগুবি মার্কার কথা। অথচ এই জায়গায় জামায়াত ইসলামী ওইভাবে শক্তিশালী একটা অবস্থান এখনো নিচ্ছে না। তো আসলে এখানে একটা বিষয় আমি আসলে জামায়াত ইসলামী যারা দায়িত্বশীল আছেন, জামায়াত ইসলামীর যারা দায়িত্বশীল আছেন, তারা যে বিষয়টা বলতেছেন, যে খালেদা জিয়ার একটা কথা তারা তুলে ধরতেছেন, যে খালেদা জিয়া কিন্তু এককালে বলছিল যে আওয়ামী লীগকে কিছু করতে হবে না, আওয়ামী লীগ নিজের গুণে নিজে নিজে পচতে পচতে দুর্গন্ধ হবে, তখন মানুষ এদেরকে প্রত্যাখ্যাত করবে। তো বিএনপির অবস্থা, মানে বিএনপির ব্যাপারেও একই রকম প্রেক্ষাপট বা একই রকম একটা অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী। কারণ জামায়াত ইসলামী কিন্তু ঠিকই এই কথাটা বলতেছে যে বিএনপির যে একটা অকর্মা দল, বিএনপির যে একটা দুর্নীতি আপাদ মস্তক একটা জড়িত একটা দল, সেই দলটা মানুষের সামনে নিজেরাই আগে একটু পচতে থাকুক। সময় তো এখনো 5 বছর। তো 1 বছর নিজেরা পচুক, 2 বছর বা 3 বছরের মধ্যে জামায়াত ইসলামী নিজেদের একটা শক্তিশালী একটা স্ট্র্যাটেজি তৈরি করে তারপরে সময় মতো একটা ধাক্কা দিবে, যাতে এই সব কিছু ধ্বংস হয়ে যায় বা এই সব কিছু প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যায়। এই সমস্ত কারণেই কিন্তু মূলত দেখা যাচ্ছে যে জামায়াত ইসলামী শান্ত আছে, চুপ আছে এবং তারা কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না ওইভাবে মূলত। তবে জুলাই নিয়ে ব্যাপক সরব একটা অবস্থানের মধ্যে আছে। সংসদে আমরা দেখেছি এবং তা নানান ভাবে বিভিন্ন ভাবে এটার বিরোধিতা করার চেষ্টা করছে, সংসদে শক্তিশালী একটা অবস্থান তুলে ধরার জন্য চেষ্টা করছে। তো এই যে জুলাইটা আসলে এই মুহূর্তে আমাদের টার্গেট, কারণ জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু আসলে সমস্যা হয়ে যাবে সকলেরই। যদিও দেশের মানুষ খুবই মানে জাগ্রত,
এই দেশের মানুষের যে এই যে যারা তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু কেউই চুপ নাই, কেউ ঠান্ডা নাই। এখন যদি আওয়ামী লীগ কালকে ফিরে, দেখবেন বিএনপিরই একটা অংশ জামাতের সাথে যুগ দিয়ে মাঠে নামবে। তো এই হলগা মানে পরিস্থিতি, এই হলগা প্রেক্ষাপট। মানুষ ঘুমিয়ে নাই, কিন্তু মানুষ ব্যাপক রাজনৈতিক সচেতন। আপনি দেখেন নাটকের ভিডিওগুলো, গানের ভিডিওগুলো এখন কি পরিমাণ চলে, আর টক শো গুলো কি পরিমাণ চলে। টক শো রাজনীতিকে যে বোঝেই না সেও টক শো দেখে। এই মুহূর্তে রাজনীতির ব্যাপারে মানুষ ব্যাপক সচেতন। সুতরাং বিএনপি যদি উল্টাপাল্টা করে, জুলাই নিয়ে উল্টাপাল্টা করে, তাহলে আসলে এরা চরম লেভেলের বিপদে পড়বে। আর আওয়ামী লীগ যদি এই মুহূর্তে ফেরানোর, যদি ওই যে ইতিমধ্যে যে আলমগীর কি এক সাংবাদিক, ওনাকে এই যে সরাসরি আওয়ামী লীগের লোক, হ্যাঁ, স্বীকার করে না, ওই যে ডাক্তার জাহিদুর রহমানের, ডাক্তার জাহিদুর রহমান যে বিএনপির পাঁচাটা, এটা কিন্তু উনি আগে বলতো না, এবং উনি টক শোতে সরাসরি বলতো যে আমি নিরপেক্ষ। কিন্তু এরপরে দেখেন উপদেষ্টা হয়ে গেল চামচামি করতে করতে। যাক, আমি আসলে এভাবেই বলতেছি, সমালোচনা করতে যাই। ডাক্তার জাহিদুর রহমানের ভিডিও একসময় দেখতাম, পরবর্তীতে যখন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, তখন তার গলার স্বর বদলে গেল বিএনপির মতোই। তো তখন থেকে আর দেখা বন্ধ করে দিয়েছি। তো যাই হোক, বিষয়টা হলো যে এখানেই মূলত যে বিষয়টা হবে যে আসলে জুলাই সনদ যদি বাস্তবায়িত না হয়, জুলাই সনদ যদি কাজ না করে, তাহলে কিন্তু বিএনপি যেরকম বিপদে পড়বে, দেশের মানুষও বিপদে পড়বে। দেশের মানুষের বিপদের জায়গাটা হলো এই যে আবার হরতাল আন্দোলনের মুখোমুখি হবে, দেশটা নিয়ে আবার একটা গন্ডগোল পরিস্থিতি তৈরি হবে, অর্থনীতির অবস্থা খারাপ হবে, এটা হবে দেশবাসীর ক্ষতি। কিন্তু এখানে একটা বিষয় হবে, সেই বিষয়টা হলো যে আপনার রাজনীতিতে একটা নতুন একটা প্রেক্ষাপট চলে আসবে, নতুন একটা অবস্থান তৈরি হবে। তো মানুষ জাগ্রত আছে। আওয়ামী লীগ ফিরলে আমার দৃষ্টিতে বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি নামক কোনো দল থাকবে না। কারণ এই দলটা ইঞ্জিনিয়ারিং করেই ক্ষমতা এসেছে, জন্য সমর্থন তো তাদের অবস্থা মাঠে দেখাই যাচ্ছে, কি একটা পরিস্থিতি, কি কি অবস্থার মধ্যে আছে, এটা কিন্তু আছে। তো সেই জায়গা থেকে স্পষ্টভাবেই এটা বলা যায় যে আওয়ামী লীগ কে যদি ফেরায় তারেক জিয়া, তাহলে নিজের পায়ে নিজে কুড়াল মারবে। এটাই বাস্তব, এটাই সত্য কথা, এটাই হবে। এখন সর্বশেষ একটা যে কথা, সেটা বলছে আমিরে জামাতে সুমু বা জড়িয়ে ধরা, এই বিষয়টা নিয়ে দেখেন, যারা ইসলামপন্থী রাজনীতি করে তাদের ক্ষেত্রে কিন্তু ইসলামের আদর্শটাই হলো প্রধান। তাদের মনের মধ্যে এই বিষয়টাই সবসময় কাজ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে রাজনীতি করতেন, কিভাবে মানুষের সাথে মিশতেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি কিন্তু আপনারা যে মিজানুর রহমান আজহারীর যদি ওয়াজগুলো শুনেন, তাহলে দেখবেন যে ওনার জীবনী সম্পর্কে ভালো বোঝা যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, নিজের মুখে খেজুর চিবিয়ে ওই চিবানো খেজুর বাচ্চাদের মুখে দিতেন। এইটা প্রচুর পরিমাণে করছেন, এবং এটা একটা সুন্নাহ। এবং এর দেখা দেখি অনেক আলেমরা কিন্তু এই কাজটা করেন, যে নিজের মুখে কি করে, ওই চিবিয়ে খেজুর চিবিয়ে বাচ্চাদের মুখে দেয়। ডাক্তার সায়েন্সেও এটা বলে যে এতে তাদের শরীরে যে উপকারী ব্যাকটেরিয়া আছে, উপকারী, যে হজমের জন্য কাজ করে, তো সেটাতে গ্রোথ আসে, ভালো হয়। তো সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ প্রত্যেকটাই বিজ্ঞানসম্মত। তো এই জায়গায় যদি কেউ কাউকে চুমু দেয় তো আরবের সংস্কৃতি, মুসলমানদের সংস্কৃতি। এক ভাই আর এক ভাইকে ধরবে, চুমু দিবে, জড়িয়ে ধরবে, এটা তো মুসলমানদের সংস্কৃতি। তো একজন আলেম যিনি ইসলাম জানেন, কোরআন জানেন, যিনি হাদিস মোতাবেক চলেন, রাষ্ট্র পরিচালনা করতে চান, তিনি তো আহাম্মকি কোনো কাজ করবেন না। তিনি যেটা করবেন সেটা হলো যে মানুষকে সুন্নাহর যে উপকারিতা সেটা দেখাবেন, নিজে প্র্যাকটিস করবেন, অন্যকে উৎসাহিত করবেন। কিন্তু এই বাংলাদেশের নোংরা রাজনীতিতে এই সুন্নাহগুলো কটাক্ষের শিকার হচ্ছে কি, এবং ধর্ম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, দলের প্রতি অন্ধ হওয়ার কারণে, অন্ধ মানে মানে এদের কোনো বিবেক নাই, সব বিবেক বিক্রি করে দেওয়া হয়েছে দলের প্রধানের কাছে। হ্যাঁ, নিজেদের আত্মা বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা যেমনটা শুনছি, শয়তানের কাছে আত্মা বিক্রি করা, এরকম আত্মা বিক্রি করে দিয়েছে। এই কারণে এরা ইসলাম সুন্নাহ এরা নিতে পারে না, এদের কাছে অবাস্তব মনে হয়, এটা অসম্ভব মনে হয়। কিন্তু এটাই বাস্তব, এটাই ইসলামের ফয়সালা। অবশ্যই এর মধ্যে কল্যাণ আছে, কল্যাণ না থাকলে তো আল্লাহ রাসূল এটা করতেন না। তো আমির জামাত সম্পর্কে যে যে এইভাবে যে কটাক্ষ ছড়ানো হচ্ছে বা উল্টাপাল্টা করা হচ্ছে, এটার বাস্তবতা হলো এই যে আসলে ওদের কাজই হলো বিরোধিতা করা, কারণ ধর্ম সম্পর্কে জ্ঞান নাই, এই ধরনের নোংরামি করে। তো এটা নিয়ে আমি আসলে আর বাড়তি কিছু বলতে চাচ্ছি না। সেই সাথে আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো
সামনে এই যে ঈদ শেষ হয়ে গেল, এখন থেকে নিয়মিতই আমার প্রোগ্রামগুলো দেখতে পাবেন এবং আমরা আমন্ত্রিত অতিথি রাখবো। আমরা আন্তর্জাতিক বিষয়ে একজন অতিথি রাখবো, দেশি বিষয়ে বিভিন্ন ধরনের অতিথি রাখবো, স্থানীয় যারা আছেন তাদেরকে আনার চেষ্টা করব। জাতীয় পর্যায়েও দুই একজনকে আনার চেষ্টা করব। এরকম আমার আসলে আমার টার্গেট যে আমাদের নতুন বার্তা যে মিডিয়া আছে এই মিডিয়াকে আস্তে আস্তে একদম পুরোপুরিভাবে প্রফেশনাল একটা অবস্থার মধ্যে আনার জন্য। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আজকে আপনারা জানেন যে বলছিলাম যে আমরা সয়াবিনের রাজধানী দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য সয়াবিন ক্ষেত। তো সয়াবিনের রাজধানী আমরা একটু দেখাই, আমার ছবি বাদ দিই। এই যে দেখেন বিস্তীর্ণ এলাকা, এগুলো সব হচ্ছে সয়াবিনের ক্ষেত। তো সয়াবিনের রাজধানী লক্ষ্মীপুর, ফরিদপুর না কিন্তু। যাই হোক, আমি আবারও বলে দিচ্ছি যে সয়াবিনের রাজধানীতে আসছি। খুব দ্রুতই আমার কর্মস্থলে ফিরবো, আবার যে ফার্মেসি সেখানে ফিরবো ইনশাল্লাহ, এবং আপনাদের সাথে নিয়মিতভাবে লাইভ করব, আপনাদের সাথে রাজনীতি শেয়ার করব, দেশের রাজনীতি নিয়ে কথা বলবো, এবং এটাই আর কি। যাই হোক, আপনারা চাইলে যুক্ত হতে পারবেন, আপনাদেরকেও আমি আমন্ত্রণ জানাই আমার চ্যানেলে। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।